আমরা অলরেডি জেনেছি শ্রেণীবিন্যাস কী, প্রাণীজগৎ কী, শ্রেণীবিন্যাসের কেন প্রয়োজনীয়তা, কারা শ্রেণীবিন্যাসের জনক, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু আগে জেনেছি। এখন আমরা জানব মেরুদণ্ডী প্রাণী কী, অমেরুদণ্ডী প্রাণী কী, মেরুদণ্ডটা আসলে কী, কারা কারা মেরুদণ্ডী প্রাণী, কারা কারা অমেরুদণ্ডী প্রাণী, এটার উপকার কী, এবং বিভিন্ন প্রাণীর যে শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা প্রাণী কোন কোন শ্রেণীবিন্যাসের অন্তর্ভুক্ত, এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন জানব। তো আমরা এই প্রত্যেকটা জিনিস জানার আগে সবার প্রথম আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে মেরুদণ্ডটাকে আসলে কী। কারণ আমরা তো মেরুদণ্ডের উপর ভিত্তি করেই বিভিন্ন প্রাণীকে ভাগ করব, তাই না? তো আমাদের সবার আগে জানতে হবে মেরুদণ্ডটা কী, তাই না? স্ক্রিনে একটা মেরুদণ্ডের ছবি দেখা যাচ্ছে। এটা কীরকম? একটু লম্বা সাপের মতো সোজা বা বেল্টের মতো, তাই না? তো এটাই হচ্ছে মূলত মেরুদণ্ড। আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু মেরুদণ্ড আছে। আপনি যদি আপনার পিঠে হাত দেন, হাত দিলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার পিঠের একেবারে মাঝ বরাবর একটা জিনিস আছে, ওইটাই হচ্ছে মূলত মেরুদণ্ড। এই মেরুদণ্ডটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। কেন ইম্পর্ট্যান্ট আমরা একটু বলি, আমরা একটু দেখি কি ব্যাপারটা। তো মেরুদণ্ডের আসলে কাজগুলা কি? মেরুদণ্ডের কাজ হচ্ছে সেটা আমাদের শরীরটাকে সোজা রাখে। মেরুদণ্ড না থাকলে আমাদের শরীরটা বাঁকায় যাইতো। এবং এইটা আমাদের বিভিন্ন স্নায়ুতন্ত্র আছে। স্নায়ুতন্ত্র মানে হচ্ছে আমাদের মাথা থেকে আমাদের বডিতে যে বিভিন্ন যে সিগন্যাল দিই যে আমরা কখন খাইতে হবে, হাঁটতে হবে, ঘুমাইতে হবে, এটা আমাদের তো মাথার থেকে একটা সিগন্যাল আসে। এই সিগন্যাল দেওয়ার জন্য যে একটা স্পাইনাল কর্ড বা স্নায়ুতন্ত্র আছে, এটাকে সে রক্ষা করে বাইরের আঘাত থেকে। এবং মেরুদণ্ডটা আমাদেরকে নড়াচড়া করতে সহযোগিতা করে। এই যে আমরা হাত পা নড়াচ্ছি, এটা মূলত মেরুদণ্ডের কারণে। মেরুদণ্ড না থাকলে আমরা এত সহজে নড়াচড়া করতে পারতাম না। এবং আমাদের যে মাথার খুলিটা আছে এবং দেহের যে বিভিন্ন ওজন আছে, এটার ভারটা সে বহন করে। তো মেরুদণ্ড কি আমরা জেনে গেলাম, তাই না? এখন মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী, এটা যদি আমরা চিত্রে দেখি, স্ক্রিনে দেখা যাচ্ছে যে কিছু মেরুদণ্ডী প্রাণী, কিছু অমেরুদণ্ডী প্রাণী, তাই না? মানুষ একটা মেরুদণ্ডী প্রাণী, কেঁচো এটা হচ্ছে একটা অমেরুদণ্ডী প্রাণী। তো এই যে মেরুদণ্ড এবং অমেরুদণ্ড, এটার উপর ভিত্তি করে এই যে আধুনিক শ্রেণীবিন্যাস করা হয়েছে। আপনারা আপনাদের বইয়ে দেখবেন যে এই লেখাটা একটু পড়েন যে আধুনিক এই যে শ্রেণীবিন্যাসটা, এই শ্রেণীবিন্যাসে সকল প্রাণীকে অ্যানিমেলিয়া জগতে অন্তর্ভুক্ত করা হয়েছে। জগৎটার নাম কি? অ্যানিমেলিয়া বা অ্যানিমেল, আমরা বলি না, এটা একটা অ্যানিমেল। তো অ্যানিমেল হচ্ছে আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণীকে অ্যানিমেলিয়া জগতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা আমি কেন আস্তে আস্তে পড়লাম, এটা আপনাদের মুখস্থ করতে হবে। অ্যানিমেলিয়া জগৎ। তো এই অ্যানিমেলিয়া জগতে আগে প্রোটোজোয়া পর্ব ছিল, কিন্তু পরবর্তীতে এটা প্রোটিস্টা জগতে চলে গেছে। শুধু এই লাইনটাই জানেন যে এই অ্যানিমেলিয়া জগতের মধ্যে আগে প্রোটোজোয়া ছিল, এখন এই প্রোটোজোয়াটা নাই, এটা এখন প্রোটিস্টা নামে আরেকটা জগতে চলে গেছে। এই লাইনটা শুধু মনে রাখেন। এবার অ্যানিমেলিয়া যে জগৎ আমরা পড়লাম যে আধুনিক শ্রেণীবিন্যাসের, অ্যানিমেলিয়া জগতে মোট 33টা পর্ব আছে। 33, এই 33টা পর্ব আছে। এই পর্বের মাঝে এতগুলা পর্ব তো আমরা মনে রাখতে পারবো না, কিন্তু এর মাঝে 9টা পর্ব আছে যেটাকে মেজর পর্ব বলে বা প্রধান পর্ব বলে। কেন? কারণ প্রাণী জগতের যত প্রাণী আছে, এই বেশিরভাগ প্রাণী হচ্ছে এই 9টা পর্বের মধ্যেই থাকে। একটু কঠিন লাগতেছে, তাই না? আমরা আবার একটু প্রথম থেকে পড়ি। আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণীকে অ্যানিমেলিয়া জগতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অ্যানিমেলিয়া জগতের মধ্যে মোট 33টা পর্ব আছে, যার মাঝে আমরা শুধু 9টা পর্ব নিয়ে পড়ব, কারণ এই 9টা পর্বই হচ্ছে প্রধান পর্ব বা মেজর পর্ব। এই 9টা পর্বের মধ্যেই সকল প্রাণী বা বেশিরভাগ প্রাণী থাকে। এই 9টা পর্বের মধ্যে 8টা পর্বে শুধুমাত্র অমেরুদণ্ডী প্রাণী থাকে, আর একটা পর্বে মেরুদণ্ডী প্রাণী থাকে। তার মানে
33টা পর্ব আছে অ্যানিমেলিয়াতে, এর মাঝে প্রধান পর্ব আছে 9টা। এই 9টার মধ্যে 8টাতে থাকে অমেরুদণ্ডী প্রাণী আর 1টাতে থাকে মেরুদণ্ডী প্রাণী। আমরা ক্লিয়ার? এবার এই যে 8টা পর্ব যেগুলোতে হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী থাকে, সে 8টা পর্ব কি কি, এগুলো আপনাদের প্রথমে দেখলে একটু মাথাটা একটু এলোমেলো লাগবে, মাথাটা গরম হয়ে যাবে, কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম আমাদেরও তাই হয়েছিল, কিন্তু এটা পড়তে পড়তে দেখবেন যে পরে সহজ লাগবে, পরে দেখবেন যে অনেক সহজ। তো এই অমেরুদণ্ডী 8টা পর্বের নাম কি কি আমি ধীরে ধীরে পড়ছি। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা। এই 8টা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর পর্ব, আর একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর পর্ব, তার নাম হচ্ছে কর্ডাটা। তো এখন প্রথমে শুনলেই একটু এলোমেলো লাগবে, আগে একটা মনে রাখেন যে মেরুদণ্ডী প্রাণীদের জন্য যে পর্বটা আছে সেটা কি, কর্ডাটা, আর অমেরুদণ্ডীর জন্য বাকি 8টা: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা। আমরা প্রত্যেকটা পর্বেরই আমরা বৈশিষ্ট্য পর্ব এবং প্রত্যেকটা পর্বেতে কোন কোন প্রাণী আছে আমরা জানবো, ছবি দেখব, আমরা আরও ডিটেইলে পড়ব। কিন্তু এখন শুধুমাত্র আমরা এটা মনে রাখার জন্য সহজে এই ক্লাসটাতে আমরা শুধুমাত্র পর্বগুলা আমরা জানলাম, এদের নামগুলা পড়লাম। এবং অমেরুদণ্ডী প্রাণী মানে কি, যার কোনো মেরুদণ্ড নেই। মেরুদণ্ড মানে কি, সোজা শির দ্বারা এটা নাই, আমরা বুঝতে পারলাম। তার মানে হচ্ছে যেসব প্রাণীর কোনো শক্ত পিঠের মাঝে শির দ্বারা নাই, হাড় নাই, এটাই অমেরুদণ্ডী প্রাণী, রাইট? এবার আরেকটা বৈশিষ্ট্য পড়ি, এর মধ্যে অন্তকঙ্কাল অনুপস্থিত। মানে কি, আমাদের বডিতে কঙ্কাল আছে না, আমরা তো জানি কঙ্কাল মানে কি, তো অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে কঙ্কাল নাই। সো এটা দেহের ভিতরে মেরুদণ্ডী প্রাণীদের মতো হাড় বা তরুণাস্থি বা এই যে কঙ্কাল এটা থাকে না। তবে অনেক অমেরুদণ্ডী প্রাণীতে এদের শরীরে শক্ত বাইরে আবরণ থাকে, যেমন চিংড়ির কিন্তু মেরুদণ্ড নাই, বাট চিংড়ি অনেক সময় শক্ত লাগে না, এটা একটা শক্ত আবরণ। বা শামুকে কিন্তু মেরুদণ্ড নাই, কিন্তু একটা শক্ত আবরণ আছে। এটার স্নায়ুরজ্জু ও রক্ত সংবহন, এই যে স্নায়ুরজ্জু সাধারণত কি করে, দেহের পেটের দিকে, আমাদের যে প্রত্যেকটা প্রাণীর যে পেটের দিকে এটা থাকে, এবং এটা নিরেট মানে ফাঁপা থাকে। এই যে অমেরুদণ্ডী প্রাণীতে দেখবেন এটা। যদি এদের হৃৎপিণ্ড থাকে তবে তা সাধারণত পিঠের দিকে থাকে, মানে এটার অমেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডটা থাকে পিঠের দিকে আর স্নায়ুরজ্জুটা থাকে পেটের দিকে। এদের চোখ, অনেক অমেরুদণ্ডী প্রাণীর চোখ সরল প্রকৃতির, মানে আমাদের মতো, আবার অনেকের চোখে অসংখ্য ছোট ছোট লেন্স থাকে, এগুলাকে বলে পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী বলতেই বোঝা যাচ্ছে কি, মাছি বা মৌমাছি এদের মতো। এদের যে চোখটা এটাকে বলে পুঞ্জাক্ষী, এটা একটা বৈশিষ্ট্য। এদের প্রতিসাম্য ব্যাপারটাকে আমি এখনই বুঝাই বলছি। এদের বিভিন্ন ধরনের প্রতিসাম্য থাকে, যেমন দ্বিপার্শ্বীয় প্রতিসম, অরীয় প্রতিসম, অপ্রতিসম। তো দ্বিপার্শ্বীয় প্রতিসম কি, আমাদেরটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানে মানুষের। দ্বিপার্শ্বীয় মানে হচ্ছে আমাদেরকে যদি একদম মাঝ বরাবর কেটে ফেলা হয়, তাইলে দুইটা একই রকম না, ডান হাতটা যেরকম বাম হাতটা একই রকম, ডান সাইডটা যেরকম বাম সাইডটা এরকম, এটাকে বলে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। তো অমেরুদণ্ডী প্রাণীর এই দ্বিপার্শ্বীয় প্রতিসম আছে, যেমন প্রজাপতির দুই রকম, দুই দিকের ডানাগুলো একই রকম, মাঝ দিয়ে কাটলে দুটো একই রকম হবে না, এটা হচ্ছে দ্বিপার্শ্বীয়। অরীয় প্রতিসম মানে হচ্ছে তারা মাছের যে প্রতিসমটা থাকে, এই যে ছবিতে দেখা যাচ্ছে। আর অপ্রতিসম এটা হচ্ছে স্পঞ্জের ছবিতে আমরা যেটা দেখছি। তার মানে কিছু অমেরুদণ্ডী প্রাণীর আমরা উদাহরণ পড়ি, কেঁচো ও জোঁক আমরা চিনি, এগুলো হচ্ছে নলাকার দেহ থাকে এবং খণ্ড খণ্ডভাবে থাকে। শামুক ও ঝিনুক আমরা চিনি, নরম দেহ যা শক্ত খোলস দিয়ে আবৃত থাকে। চিংড়ি ও প্রজাপতি এগুলার হচ্ছে সন্ধিযুক্ত পা থাকে। জেলিফিশ
এদের দেহ অনেকটা ছাতার মতো এবং কোষগুলো বিশেষ ধরনের। তো আমরা এই ক্লাসে কি পড়লাম? আমরা এই ক্লাসে পড়লাম মেরুদণ্ড কি আমরা জানলাম, মেরুদণ্ডের বৈশিষ্ট্য কি আমরা জানলাম, কিছু মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য দেখলাম। আমরা প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাস আছে এই শ্রেণীবিন্যাসে কয়টা পর্ব, কয়টা জগৎ, তারপরে হচ্ছে মেজর পর্ব কতগুলা, আমরা 8টা পর্বতে অমেরুদণ্ডী এবং একটা পর্বের প্রাণীরা মেরুদণ্ডী, এটা আমরা জানলাম। অমেরুদণ্ডী প্রাণীদের পর্বগুলোর নাম জানলাম, মেরুদণ্ডী প্রাণীর পর্বগুলোর নাম জানলাম এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। ওকে, পরবর্তীতে ক্লাসে আমরা প্রত্যেকটা পর্বের এই যে অমেরুদণ্ডী প্রাণীর যে 8টা পর্ব আছে এই প্রত্যেকটা পর্বের ছবি সহ বৈশিষ্ট্যগুলো পর্ব, মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য পর্ব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন।